হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা দেখো 17 নম্বর স্কুল দেওয়া হয়েছে মিদনাপুর কলেজিয়েট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। দেখো 17 নম্বর স্কুল, একের দাগের প্রথম এমসিকিউ, কপিকল আমাদের বল প্রয়োগের দিককে কি করে উল্টো করে দেয়, তাই না? কপিকল একটা এরকম গোলাকার একটা জিনিস, যন্ত্র, যেখানে দড়ি পরানো থাকে, একটা দিকে দড়িটা দিয়ে নিচের দিকে টানতে হয় আর অন্যদিকে হয়তো বালতি লাগানো থাকে, সেই বালতিটা উপরের দিকে উঠতে থাকে। তাহলে বল প্রয়োগের দিকটাকে কি করে উল্টো করে দেয়। গুড়ি গুড়ি রেণুযুক্ত ক্যাপসুল দেখা যায় কাদের দেহে? তোমরা জানো যে মসের দেহে এরকম গুড়ি গুড়ি রেণুযুক্ত ক্যাপসুল দেখা যায়। যাদের ত্বক কণ্টক যুক্ত হয় মানে কাঁটা কাটা হয় তারা হলো একাইনোডার্মাটা। পোকামাকড়দের মহাকাব্য কার লেখা? এখানে আনসার হবে জ আরি ফাবা। এরপরে বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে প্যারাডাইস মাছ। ডিডিটি নামক বর্জ্য পদার্থটি পাওয়া যায়, এটি চাষের জমি থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন, অধাতু হলেও তাপের সুপরিবাহী হচ্ছে হীরক বা হিরে। ধোঁয়া হলো এক প্রকার গ্যাস ও কঠিনের মিশ্রণ, গ্যাসের মধ্যে কঠিন কার্বনের বা কার্বনের কঠিন কণা মিশে থাকে। অণুর পরিমাণ পরিমাপ করতে এসআইতে ব্যবহৃত এককটি হচ্ছে মোল। অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ হলো, এখানে এগুলোর মধ্যে দেখো কয়লা, পেট্রোলিয়াম অর্থাৎ জীবাশ্ম জ্বালানি হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। 2-1, নততল ভূমির সঙ্গে কি কোণ উৎপন্ন করে? সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। নিউক্লিয়াস যুক্ত এককোষী জীবেদের বলা হয় প্রোটিস্টা। উই পোকার খাদ্য হলো কাঠে সেলুলোজ অংশ। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl। বেগ হলো লব্ধ রাশি। আর এসআইতে অভিকর্ষজ বলের একক হলো নিউটন। এবার যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন দিতে হবে, যেটা ভুল তার পাশে ক্রস চিহ্ন দিতে হবে। 3-1, লিভার একটি জটিল যন্ত্র, এটা হচ্ছে সরল যন্ত্র, তাই না? লিভার হচ্ছে সরল যন্ত্র, তাহলে এটা ভুল, তার জন্য আমরা ক্রস দেব। সমস্ত কর্ডাটাই হলো মেরুদণ্ডী, সমস্ত কর্ডাটা কিন্তু মেরুদণ্ডী নয়, তার জন্য আমরা এখানে কি করব? ক্রস দেব। অক্সিজেন গ্যাসটি দাহ্য, অক্সিজেন দাহ্য গ্যাস নয়, অক্সিজেন অন্য জিনিসকে জ্বলতে সাহায্য করে, তাহলে এটা ভুল, তার জন্য ক্রস দেবে। ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে 0.01 সেকেন্ড পর্যন্ত মাপা সম্ভব, এটা ঠিক। জলবিদ্যুৎ উৎপাদনে মূল ভূমিকা পালন করে সূর্য, এটাও দেওয়া হয়েছে ঠিক, তোমরা টিক দেবে। এরপর দেখো ম্যাচিং দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে ব্লো হোল, এটা তিমিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যার সাহায্যে এরা জোরে নিঃশ্বাস ত্যাগ করে, তাই না? নাকের উপর একটা ফুটো থাকে, সেটা হচ্ছে ব্লো হোল। জলজ রেশম, এটা দেখো স্পাইরোগাইরা। 2 নম্বর, ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা। প্রথম শ্রেণীর খাদক হয়ে যাবে, দেখো এক্ষেত্রে প্রথম শ্রেণীর খাদক হচ্ছে মৌমাছি, এটা 4 নম্বর। আর পরিযায়ী পাখি, এটা হয়ে যাবে আর্কটিক টার্ন। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের আনসার গুলো দেখে নেব। প্রথমে দেওয়া হয়েছে সিনথেটিক এনামেল কি কাজে লাগে? এটা টেক্সট বুকের পেজ নাম্বার 140-এ তোমরা পেয়ে যাবে। লিখবে যে মোর্চে থেকে লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে রক্ষা করার জন্য সিনথেটিক এনামেল ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, কাদের উভচর উদ্ভিদ বলে? মসদের। ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? মনেরা। 4 নম্বর প্রশ্ন, প্রজাতি বলতে কি বোঝো? লিখবে একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বলে। পরের প্রশ্ন, সাপের বিষ আমাদের কোন কোন তন্ত্রের ওপর ক্রিয়া করে? শিকারের স্নায়ুতন্ত্রে আঘাত করে, আবার শিকারের রক্ত সংবহন তন্ত্রে আঘাত করে। এরপরে পুরনো লোহা থেকে কোন প্রক্রিয়ায় নতুন ধাতুর জিনিস বানানো হয়? গলনের সাহায্যে। হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। দেখো এখানে পুরনো লোহা কোন প্রক্রিয়ায় বলেছে নতুন ধাতু জিনিস তৈরি করা যায় বা বানানো যায়, সেটা মানে লোহাকে গলিয়ে বানানো হয়। এবং 4R পদ্ধতির মধ্যে যদি বলে, দেখো 4R পদ্ধতির মধ্যে যদি বলে, তাহলে 4R পদ্ধতির মধ্যে এই যে প্রসেস, সেটা হচ্ছে রিসাইকেল করা, পুনর্ব্যবহার করা। কেমন? এই পুনর্ব্যবহার করার মাধ্যমে এখানে লোহার কোনো জিনিসকে, লোহার ভাঙা কোনো জিনিসগুলোকে গলিয়ে আবার নতুন জিনিস বানানো হয়। তাহলে 4R এর মধ্যে যদি বলে তাহলে সেটা হচ্ছে পুনর্ব্যবহার করা মানে রিসাইকেল। আর এমনি এটাকে লোহাকে যেহেতু গলানো হয় তার জন্য এই পদ্ধতিটা হচ্ছে গলন প্রক্রিয়া। হাইড্রোজেনের যোজ্যতা 1। বাতাসের উপস্থিতিতে আমি জ্বলে সাদা গুঁড়ো উৎপন্ন করি, আমি কোন ধাতু? আনসার হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতু।
প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহার করা হতো? বিঘত বা বিঘত। 1 ঘন সেন্টিমিটার কত লিটারের সমান? এখানে হবে 0.001। তার কারণ 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 1 লিটার। আমাদের প্রশ্ন বলেছে 1 ঘন সেন্টিমিটার মানে কত? 1 ঘন সেন্টিমিটার মানে 1/1000। তাহলে 1/1000 লিটার, আর 1 কে 1000 দিয়ে ভাগ করবে তাহলে হয়ে যাবে 0.001 এত লিটার। এরপরে চুম্বকের কাছে একটি লোহার পেরেক এগিয়ে গেল, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হলো? প্রথমে চুম্বক আকর্ষণ করে, তার জন্য চৌম্বক শক্তি। সেটা কি হলো? আকর্ষণ করার ফলে লোহার পেরেকটা চুম্বকের দিকে এগিয়ে গেল, তার মানে যন্ত্রর কাজ হলো। তাহলে চৌম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, এটা হবে শক্তি রূপান্তর। ভর ও ভারের মধ্যে সম্পর্ক হচ্ছে, ভার মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। কেমন? ডব্লিউ, ওয়েট ইজ ইকুয়াল টু মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এরপরে 6 দাগের আনসার গুলো দেখে নাও। প্রথম দেওয়া হয়েছে আমাদের হাত যে তৃতীয় শ্রেণীর লিভার, তার একটি রৈখিক চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। 135 পাতা বের করো। এখানে তোমাদের তৃতীয় শ্রেণীর লিভারের রেখাচিত্র দেওয়া হয়েছে, তাই না? প্রথমে লিখবে যে আমাদের হাত হলো তৃতীয় শ্রেণীর লিভার, নিয়ে তৃতীয় শ্রেণীর লিভারের রেখাচিত্র হলো, নিয়ে এইখানে যে চিত্রটা দেওয়া হয়েছে এটা অঙ্কন করবে। মাঝখানে বল, একদিকে আলম্ব একদিকে বাধা, আর এই কথাটা লিখে দেবে। এরপরে সমান্তরাল শিরাবিন্যাস ও জালিকাকার শিরাবিন্যাসের দুটি পার্থক্য লেখো। যাদের কাছে রাইমার্টিন আছে তোমরা 312 পাতা ওপেন করো। এখানে দেখো, প্রথমে দেখে নেবো আমরা 2 নম্বর দিয়েছে, তাহলে 2 নম্বরের জন্য আমরা খুব জোর 3টি পার্থক্য লিখব। সমান্তরালের ক্ষেত্রে মধ্যশিরা থেকে উৎপন্ন শিরাগুলি একে অপরের সঙ্গে মিলিত না হয়ে পত্রফলকে সমান্তরাল ভাবে ছড়িয়ে থাকে। আর এখানে পত্রফলকে মধ্যশিরা বারবার বিভক্ত হয়ে বিভিন্ন শাখা শিরা ও উপশিরায় ভেঙে গিয়ে জালকের মতো মানে নেটের মতো একটা গঠন তৈরি করে। এটা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় দেখা যায়। উদাহরণ হচ্ছে ধান, কলা ইত্যাদির পাতা, আর এটা জবা পাতা, অশ্বত্থ পাতা ইত্যাদি। ট্যাপেটাম লুসিডাম কি? এটা টেক্সটবুক থেকেও লিখতে পারো, বা আমি এখানে দেখো রাইমার্টিন থেকে দেখাচ্ছি। লিখবে যে বিভিন্ন নিশাচর শিকারী প্রাণী যেমন বাঘ, চোখের রেটিনাতে গুয়ানিন ক্রিস্টাল নির্মিত যে প্রতিফলন সৃষ্টিকারী স্তর দেখা যায় তাকে ট্যাপেটাম লুসিডাম বলে। এই স্তর রেটিনাতে আলোর প্রতিফলন ঘটায়, ফলে দৃষ্টিশক্তি প্রখর হয়। বাঘের দৃষ্টিশক্তি রাতের বেলা মানুষের 6 গুণ হয় এবং চোখ জলজলে দেখায়। পরের প্রশ্ন, প্লাস্টিক কিভাবে আমাদের পরিবেশের ক্ষতি করে? লিখবে যে প্লাস্টিক বিভিন্নভাবে পরিবেশের ক্ষতি করে। 1 নম্বর, প্লাস্টিক মাটিতে মেশে না, ফলে জমিতে থাকে এবং মাটির উর্বরতা কমে যায় ও বৃষ্টি জলকে মাটির নিচে চুইয়ে যেতে বাধা দেয়, ফলে মাটির নিচে স্বাভাবিক জলস্তর নেমে যায়। 2 নম্বর, জল নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে দেয়, ফলে বর্ষাকালে রাস্তায় জল জমে। 3 নম্বর লিখবে যে জলাশয়ে জমা প্লাস্টিক মাছ, কচ্ছপ প্রভৃতি জলাশয়ের প্রাণীদের মৃত্যু ঘটায়। আর প্লাস্টিক পোড়ালে বিষাক্ত ডাইঅক্সিন গ্যাস সৃষ্টি হয়, যা ক্যান্সারের কারণ। এটার পেজ নাম্বার দেখো 369। এরপরে O2O এবং O2 বলতে কি বোঝায়? আমি সিমিলার টাইপের একটা কোশ্চেন তোমাদের দেখাচ্ছি রাইমার্টিন থেকে, তোমরা একদম এরকম ভাবেই লিখবে। দেখো, অণু পরমাণু সম্পর্কে তোমাদের যদি ধারণা থাকে তাহলে তোমরা সহজে লিখতে পারবে। প্রথমে তোমাদের বলি যে ও মানে, দেখো ও মানে হচ্ছে অক্সিজেনের একটা পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু। এবার ও থাকবে সামনে যদি কোনো সংখ্যা থাকে, এখন ধরো কিছু নেই মানে এক আছে, তারপরে এটা হচ্ছে অক্সিজেনের একটি পরমাণু। যদি 2 থাকে তাহলে তোমরা বলবে অক্সিজেনের 2টি পরমাণু। সামনে যদি 3 থাকে তাহলে লিখবে অক্সিজেনের 3টে পরমাণু। সামনে যদি 50 থাকে তাহলে লিখবে 50টি অক্সিজেনের পরমাণু। তাহলে এটা সামনে কিছু নেই মানে অক্সিজেনের একটা পরমাণু। এটা মানে কি? এটা মানে হচ্ছে অক্সিজেনের 2টি পরমাণু। আর O2 যখন থাকবে, এই ডান দিকে 2 থাকবে, তার মানে সেটা হচ্ছে একটা, এটা একটা অণু। এগুলো ছিল পরমাণু, এটা হচ্ছে অণু। সামনে সংখ্যা কটা আছে? একটা, তাহলে একটা অণু। এবার যদি 2 থাকে তাহলে এটা হবে 2টো অক্সিজেনের অণু, 3 থাকে তো 3টে অণু। কেমন? O2 মানে অণু, আর শুধু ও থাকলো মানে পরমাণু। তাহলে এটা অক্সিজেনের একটা পরমাণু, এটা অক্সিজেনের 2টি পরমাণু, আর এটা হচ্ছে অক্সিজেনের একটা অণু। দেখো রাইমার্টিন থেকে দেখাচ্ছি পেজ নাম্বার 90।
যেমন দেখো এইচ, এইচ মানে হচ্ছে হাইড্রোজেনের একটা পরমাণু, 2H মানে দুটো পরমাণু, H2 মানে হাইড্রোজেনের একটা অণু, H2 কটা আছে এবার দুটো, 2H2 মানে তাহলে হাইড্রোজেনের দুটি পরমাণু। কেমন? তাহলে এটাও কিন্তু প্রশ্ন আসে, এটাও তোমরা ভালো মতো ভাবে দেখে নেবে। লব্ধ একক কাকে বলে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। লিখবে সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলির সমন্বয় ঘটিয়ে যে এককগুলি গঠন করা হয় তাদের লব্ধ একক বলে। যেমন বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদির একক হলো লব্ধ একক। এরপরে শক্তির নিত্যতা সূত্রটি কি? 178 পাতায় রায়মার্টিনে দেওয়া হয়েছে যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র একটা রূপ থেকে অন্য একটা রূপে রূপান্তরিত করা যায়। আর মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ হচ্ছে নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, মানে সেই শক্তির মোট শক্তির পরিমাণ কখনো বেশি হয় না বা কমও হয় না, সেটা ধ্রুবক থাকে। আর টেক্সটে দেওয়া হয়েছে, টেক্সটের মধ্যে মানে লাস্টের পোর্শনটা নেই, বাকিটা দেওয়া হয়েছে। দেখো এটুকু তোমরা লিখতে পারো, এখান থেকে শুরু করে এতটা হচ্ছে শক্তি নিত্যতা সূত্র, পেজ নাম্বার 89। এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে দেখো 7 দাগের প্রথম প্রশ্ন, তোমার স্কুলের জলের ট্যাপের মাথাটি কোন প্রকার সরল যন্ত্রের উদাহরণ? এটা হচ্ছে চক্র ও অক্ষদণ্ড। এই যন্ত্রের গঠন বর্ণনা করো। গঠনটা দেখো রায়মার্টিনে মানে কোনো গল্প নেই, শুধুমাত্র সঠিক যে গঠনটা সেটা দেওয়া হয়েছে। তার কারণে এখানে কোশ্চেন আনসার গুলো আমরা আলোচনা করি রায়মার্টিন থেকে। কোশ্চেন আনসার যেভাবে লিখতে হয় সেভাবে দেওয়া হয়েছে। আর টেক্সট বুকে কি বিভিন্ন রকম ভাবে গল্পের মাধ্যমে বোঝানো হয়। তাহলে এক্ষেত্রে তোমরা এইটা লিখতে পারো যে চক্র ও অক্ষদণ্ড হলো এক প্রকার ঘূর্ণনক্ষম সরল যন্ত্র, মানে ঘুরতে পারে, ঘূর্ণনে সক্ষম এরকম যন্ত্র। এই যন্ত্রে একটি কম ব্যাসার্ধে বেলনাকার দণ্ড, মানে এই যে দণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ সেটা, কেমন এইটা, এর সঙ্গে একটি বেশি ব্যাসার্ধের চক্র, এই যে চাকাটা আছে, চক্র মানে চাকা, দৃঢ়ভাবে যুক্ত থাকে। কম ব্যাসার্ধের লম্বা বেলনাকার দণ্ডটিকে বলা হয় অক্ষদণ্ড। চক্র এবং অক্ষদণ্ড উভয়ই তাদের একটি সাধারণ কেন্দ্রগামী একটি স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, মানে বিনা বাধায় দুটোই একসঙ্গে ঘুরতে পারে। মাঝ বরাবর যদি আমরা একটা অক্ষ কল্পনা করি, এর ভেতর দিয়ে যদি একটা রেখা কল্পনা করি, সেটাকে বলবো আমরা ঘূর্ণন অক্ষ। চক্রটিতে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়। এরপরে এই প্রাণীগুলোকে, যে প্রাণীগুলো দেওয়া হয়েছে, একটা করে বৈশিষ্ট্য লিখতে হবে। শামুক, মাকড়সা, যোগ। রায়মার্টিনের পেজ নাম্বার 297 দেওয়া হয়েছে। আমি টেক্সট বুক থেকে দেখাচ্ছি, টেক্সট বুকের মধ্যে 144 পাতায়। প্রথমে আসি শামুক। প্রাণীর নাম লিখলে শামুক। এটা কোন পর্বের অন্তর্ভুক্ত? মোলাস্কা। বৈশিষ্ট্য হচ্ছে যে নরম দেহের বাইরে বা ভিতরের দিকে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে। পরের প্রাণী হচ্ছে মাকড়সা। মাকড়সা লিখলে এদের পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। সুর ও পা গুলো খন্ডে খন্ডে বিভক্ত, এটা হচ্ছে বৈশিষ্ট্য। পরে দেওয়া হয়েছে যোগ। যোগ হচ্ছে অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত। আর বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য লিখবে যে দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত বলে এদের অঙ্গুরিমাল প্রাণী বলে। নেক্সট, তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে? রায়মার্টিনের 351 পাতায় পাবে। আর টেক্সট বুক থেকে আমি দেখাচ্ছি, টেক্সট বুকেও একই রকম ভাবে দেওয়া হয়েছে। তিমিরা শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। যেমন হাম ব্যাক তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। আর নীল তিমির আওয়াজ একটা জেট ইঞ্জিনের আওয়াজের চেয়েও জোরালো। এর সাথে প্রশ্ন আছে, রতনলাল ব্রহ্মচারী কোন প্রাণীদের নিয়ে গবেষণা করেছেন? আনসার হবে বাঘ। পরের প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ আলাদাভাবে সংগ্রহ করা প্রয়োজন কেন? যুক্তি সহ আলোচনা করো। হুবহু আনসারটা পাবে না, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে লিখবে। রায়মার্টিনের পেজ নাম্বার 366 ওপেন করো, আমি এখান থেকে তোমাদের বলে দিচ্ছি। তোমরা লিখবে যে শুরু করতে পারো যে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ আলাদাভাবে সংগ্রহ করা প্রয়োজন, তার কারণগুলি হলো জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ যেমন প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ, কম্পিউটারের ক্যাবিনেট ইত্যাদি অণুজীব দ্বারা প্রাকৃতিক উপায়ে পরিবেশে বা মাটিতে মিশতে পারে না, অর্থাৎ এর বিয়োজন ঘটে না। ফলে প্লাস্টিক, কাঁচ ইত্যাদি মাটিতে, নদীতে, চাষের জমিতে, সমুদ্রে দিনের পর দিন জমতে থাকে।
এবং ওই স্থানে জীব বৈচিত্র্যকে ধ্বংস করে ও জমির উর্বরতা শক্তি কমে যায়। এমনকি জৈব অভঙ্গুর বর্জ্যগুলি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন প্রাণীর দেহে প্রবেশ করে জৈব বিবর্ধন, মানে এটাকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন, জীব বিবর্ধন বলা হয়। এটা ক্লাস 10-এর মধ্যেও দেওয়া হয়েছে, ক্লাস 10-এ যখন উঠবে তখন তোমরা এটা পাবে। তাহলে জৈব বিবর্ধন বা জীব বিবর্ধন ঘটায়। তাহলে এই কারণের জন্য জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ যেহেতু বেশি বিষাক্ত, মাটির পক্ষে বা পরিবেশের পক্ষে ক্ষতিকারক, তার জন্য এদেরকে আলাদা করা দরকার। অপরদিকে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ যেমন তৈরি তরকারির খোসা হতে পারে, কাগজ, চটের ব্যাগ, এগুলি অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে বা জলে মিশে যায় এবং ওই স্থানের উর্বরতা বৃদ্ধি করে। তাই তোমরা উপসংহারটা নিচে লিখতে পারো যে তাই এই কারণের জন্য জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থগুলোকে আলাদা আলাদাভাবে সংগ্রহ করা উচিত বা প্রয়োজন। নেক্সট, চকের গুঁড়ো ও লবণের মিশ্রণকে কিভাবে আলাদা করবে। রায়মার্টিনের পেজ নাম্বার 97, চকের গুঁড়ো আর লবণের মিশ্রণ। এটাকে কি করতে হবে, এটাকে জল নিয়ে মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণ মানে কাঁচদণ্ড নিয়ে বারবার নাড়াতে হবে, যেমন একটা চামচ নিয়ে নাড়ানো হয় সেরকম কাঁচদণ্ড নিয়ে নাড়াতে হবে। এবার লবণটা পুরোপুরি জলে দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু চকের গুঁড়ো দ্রবীভূত হবে না। এবার পরিশ্রবণ করবো আমরা। পরিশ্রবণ করার জন্য কি করতে হবে, সেই ফানেল নিয়ে সেই ফানেলের গায়ে ফিল্টার কাগজ আটকে দিতে হবে, তারপরে নিচে একটা পাত্র রাখতে হবে। পাত্র রেখে এবার ওই উপরে ফিল্টার কাগজের মধ্য দিয়ে সেই দ্রবণটা ঢালতে হবে, মিশ্রণটা ঢালতে হবে, তাই না? আমি তোমাদের দেখাচ্ছি, এই যে এরকম ভাবে ছবিতে দেখাচ্ছি। ধরো এটা একটা বিকার নিয়েছিলে, নিয়ে এতে চকের গুঁড়ো নিয়েছো, লবণ নিয়েছো, জল নিয়ে গুলেছো, নিয়ে কাঁচদণ্ড নিয়ে গোলার পরে কাঁচদণ্ড গা বেয়ে এই ফিল্টার কাগজ দেখো ফানেল আছে, ফিল্টার কাগজ দেওয়া হয়েছে, এবার ঢালতে হবে। তাহলে কি হবে, এই ফিল্টার কাগজের উপরে মানে উপরের দিকে কি হবে, ওই চকের গুঁড়োগুলো আটকে যাবে, আর লবণ যেহেতু দ্রবীভূত হয়ে গেছে সেটা নিচের দিকে পরিশ্রুত হিসেবে জমা হবে। নিচে যেটা জমা হয় সেটা বলা হয় পরিশ্রুত, আর উপরে ফিল্টার কাগজে যেটা আটকে যায় সেটাকে বলা হয় অবশেষ। তাহলে এরকম ভাবে পরীক্ষা আমাকে করতে হবে। এবার সেটাই বলা হয়েছে, তাহলে ফিল্টার কাগজের গায়ে আটকে যাবে চকের গুঁড়োগুলো, আর লবণের দ্রবণ পরিশ্রুত হিসাবে নিচে জমা হবে। লবণের জলীয় দ্রবণকে তাপ দিলে জল বাষ্পে পরিণত হবে এবং নিচের পাত্রে পড়ে থাকবে শুধু লবণ। এইভাবে চকের গুঁড়ো ও লবণের মিশ্রণ থেকে উপাদানগুলিকে আলাদা করা যায়। এটা পেজ নাম্বার 97। আর পরিশ্রবণ কাকে বলে, এই রায়মার্টিন থেকেই তোমরা পেজ নাম্বার 94 94 পাতা বের করো। লিখবে যে প্রক্রিয়ার সাহায্যে কোনো তরলে অদ্রবীভূত ভারী কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয়, সেই পদ্ধতিকে পরিশ্রবণ পদ্ধতি মানে ফিল্ট্রেশন মেথড বলে। এরপরে তোমার স্কুলের ফুটবলটির ব্যাস 25 সেমি হলে সেটির উপরিতলের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করো। আমি এরকম প্রশ্ন আগেও সলভ করে দেখিয়েছি, এখন সলভ করছি না, তোমাদের বলে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না, নিজেরাই করতে পারবে। তোমরা এখানে লিখবে, প্রথমে একটা কাজ করবে, লিখবে ফুটবলটির ব্যাস, কেমন লিখবে, ফুটবলটির ব্যাস সমানচিহ্ন দিয়ে লিখবে 25 সেমি, এতটা লিখবে, কেমন, ফুটবলটির ব্যাস সমানচিহ্ন দিয়ে 25 সেমি। নিচে লিখবে যে উপরিতলের ক্ষেত্রফল, কেমন, নিচে লিখবে যে অতএব দেবে, নিয়ে লিখবে উপরিতলের ক্ষেত্রফল। লেখার পরে তোমরা সমানচিহ্ন দেবে নিচে, নিয়ে পাই, এটা হচ্ছে পাই, কেমন, পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস। পায়ের মান হচ্ছে 3.14, তাহলে এখানে কি করবে তুমি 3.14 বসাবে, ইন্টু ব্যাস মানে কত, এখানে যেমন প্রশ্নটাতে ব্যাস ছিল 28, তার জন্য দুবার 28 বসিয়েছে। তোমার এখানে ব্যাস দিয়েছে 25, তাহলে দুবার 25 বসাবে, ব্যাস হয়ে গেল। তাহলে 25কে 25 দিয়ে গুণ করবে, যা হবে তার সঙ্গে 3.14 গুণ করবে, দেখবে এটা আনসার হবে, কেমন, 1962.5 এত বর্গ সেমি। তাহলে এটা হবে উপরিতলের ক্ষেত্রফল। শেষ প্রশ্ন, দৈনন্দিন জীবনে ঘর্ষণ বলের 3টি উপকারিতা উল্লেখ করো। দৈনন্দিন জীবনে ঘর্ষণ বলের কয়েকটি সুবিধা বা উপকারিতা হলো, 1 নম্বর, ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম, ঘর্ষণ বল আমাদের হাঁটতে সাহায্য করে। 2 নম্বর, গতিশীল বস্তু বা গাড়ি, ট্রেন ইত্যাদিকে ঘর্ষণ বল না থাকলে ব্রেক কষে থামানো সম্ভব হতো না। 3 নম্বর, কাগজের উপর পেন বা পেন্সিল দিয়ে লেখা ইরেজার ব্যবহার মানে এর উপর ইরেজার ব্যবহার করা যেত না, ইরেজার দিয়ে আমি সেটা মুছতে পারতাম না, কারণ সেগুলির উপর বল প্রযুক্ত হলেই
তারা কাগজের উপর দিয়ে পিছলে যেতে চাইতো। কেমন? তাহলে পেন পেন্সিল দিয়ে লেখা বা ইরেজার কোনো কিছুই ব্যবহার করা কিন্তু যেত না যদি ঘর্ষণ বল না থাকতো। তাহলে ঘর্ষণ বল আছে বলে আমরা এই সমস্ত কাজগুলো করতে পারি। আরো দেওয়া হয়েছে, যেহেতু 3টে বলেছে 3টে তোমরা লিখবে। তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে 17 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের সঠিক আনসার দেখে নিলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর বেশি বেশি করে আমাদের আজকের ক্লাসটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে, তোমাদের যদি কোনো ক্লাস মিস হয়ে থাকে সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে ক্লাস 6 এর রায় মার্টিনের প্লেলিস্ট পেয়ে যাবে। আর প্লেলিস্ট খুঁজতে যদি কোনো অসুবিধা হয় বা ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন আছে, তোমরা কমেন্ট করে জানাবে, বা তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানেও তোমরা যুক্ত হতে পারো এবং তোমাদের প্রবলেমগুলো তুলে ধরতে পারো। তোমাদের যে কোনো সমস্যা তোমরা অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনে বা টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।